ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর তোমার লেসন 5 থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো প্রায় এসে থাকে, কমন প্রশ্ন। তো চলো দেরি না করে শুরু করি। আজকে যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে ছাপাখানা প্রসারের কারণ কি? বাংলাদেশে ছাপাখানা প্রসারের পেছনে বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে ক্রমবর্ধমান শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয়ত হচ্ছে মুনাফা। বাংলাদেশে প্রচলিত দেশজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাঠ্য বই ছাপার জন্য ছাপাখানা দরকার হয়। আর ছাপাখানাতে প্রচুর এই ব্যবসাতে প্রচুর মুনাফা হয়, তাই নতুন নতুন উদ্যোগীরা তখন ভেবেছিল যে যদি ছাপাখানা প্রতিষ্ঠা করা যায় তাহলে হয়তো মুনাফাটা বেশি হবে, সেই জন্য তারা ওই ছাপাখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, কে কবে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? ইউরোপে ছাপাখানা আবিষ্কারের প্রায় শতবর্ষ পরে পর্তুগিজরা গোয়ায় তোমার ছাপাখানা স্থাপন করে 1556 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাপাখানা প্রতিষ্ঠাতা ছিলেন জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, এই নামে একজন আইরিশ মুদ্রাকর। আর সময়কালটা ছিল 1777। পরটা যায়, বাংলাদেশে কিভাবে সরকারি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টাস হিকি 1777 খ্রিস্টাব্দে। বড়লাট ওয়ারেন হেস্টিংস হিকির বেঙ্গল গেজেটে সমালোচিত হয়ে সরকারি ছাপাখানা তৈরির পরিকল্পনা করেন। আর তোমার বাংলা ব্যাকরণ প্রকাশনা ওয়ারেন হেস্টিংস কোম্পানির কেরানি চার্লস উইলকিন্সকে নাথানিয়েল ব্রেসি হেলহেডের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপার দায়িত্ব দেন। উইলকিন্স এই জন্য চুঁচুড়ায় 1778 খ্রিস্টাব্দে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। আর এর অধিগ্রহণ দেখো, সরকার এরপর উইলকিন্সকে ছাপাখানা অধ্যক্ষ পদে নিয়োগ করে। ছাপাখানাটি অধিগ্রহণ করে কলকাতায় নিয়ে আসা হয় 1781 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরেরটা যাই আমরা। এটা দেখো, হিকির বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের দুটি উদ্দেশ্য লেখো। হিকি উপলব্ধি করেন যে সমগ্র বাংলা প্রেসিডেন্সিতে যেসব ইউরোপীয়দের তোমার বসবাস, তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের জন্য একটি ইংরেজি পত্রিকা থাকলে ভালো হয়। কলকাতা সেই সময়ে হয়ে উঠেছিল বাণিজ্য নগরী, তাই তিনি স্বল্প স্বার্থের ছাপাখানা ব্যবসার কথা ভাবেন, কারণ একটা কাগজ প্রকাশিত হলে তাতে বিজ্ঞাপনের অভাব হবে না এবং অনেক ক্রেতাও পাওয়া যাবে। এছাড়াও ওয়ারেন হেস্টিংসের কাছ থেকে যে অমানবিক ব্যবহার হিকি পেয়েছিলেন তার প্রতিশোধও নেওয়া যাবে। তিনি প্রকাশনার দিকে সেই জন্য মনোনিবেশ করেছিলেন। এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়ে থাকে? বাংলা ভাষার বিকাশে চার্লস উইলকিন্সের অবদান অনস্বীকার্য, আর তাকে এই জন্য বাংলার গুটেনবার্গ বলে আখ্যা দেওয়া হয়েছে, কারণ জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দিয়েছিলেন গুটেনবার্গ। ঠিক তেমনই ভারতে প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিন্স, তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়ে থাকে। পরেরটা আমরা যাচ্ছি। এটা দেখো, বাংলাদেশে বিজ্ঞান চর্চায় উইলিয়াম ক্যারির অবদান কী ছিল? তার ভূমিকা কৃষির উন্নতি, দ্বিতীয় উদ্ভিদবিদ্যা, বিজ্ঞানের পঠন পাঠন ইত্যাদি। উইলিয়াম ক্যারি মিশনের কাজে দিনাজপুরে থাকাকালীন এখানকার কৃষির অবস্থা উন্নতির জন্য দ্য স্টেট অফ এগ্রিকালচার ইন দ্য ডিস্ট্রিক্ট অফ দিনাজপুর নামে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন 1812 খ্রিস্টাব্দে। 1820 খ্রিস্টাব্দে তিনি এগ্রি হর্টিকালচার সোসাইটি প্রতিষ্ঠায় সক্রিয় সহযোগী ছিলেন। শ্রীরামপুরে 5 একর জমিতে তিনি বিভিন্ন প্রজাতির গাছের একটি বাগানও তৈরি করেন। বাংলার 3500টি গাছের একটি তালিকা প্রস্তুত করেন তিনি এর নাম দেন হার্স বেঙ্গালিনিস। পরেরটা দেখো, বিজ্ঞানের পঠন পাঠন। কেরি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেখানে আধুনিক বিজ্ঞানের পঠন পাঠনের ব্যবস্থাও তিনি করেছিলেন।
ডক্টর মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? 19 শতকের বিশিষ্ট বাঙালিদের অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন। আচ্ছা, তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন, যেটা শর্ট ফর্ম হচ্ছে IACS, 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনকও বলা হয়ে থাকে। শর্ট ফর্মেও এই প্রশ্নটা আসে, কে কবে IACS প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। সময়কালটা ছিল কত? 1876 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এর উদ্দেশ্য কী ছিল? IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? না, এক হচ্ছে বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা, দ্বিতীয় বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত করা, তৃতীয় পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং চতুর্থ পাশ্চাত্যের বৈজ্ঞানিক গবেষণা নিয়ে আলোচনা করা প্রভৃতি। এটা দেখো, কে কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখার্জি কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। এর নাম ছিল ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে। প্রতিষ্ঠাকাল হচ্ছে 1914 খ্রিস্টাব্দের 27 মার্চ। আর এই কলেজ প্রতিষ্ঠা বিজ্ঞান চর্চার মাত্রাকে আরও উচ্চ স্তরে পৌঁছে দিয়েছিল। এটা দেখো, বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট বিজ্ঞান চর্চার একটি বিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আর এর প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। প্রতিষ্ঠাকাল হচ্ছে 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পর ভারতে বিজ্ঞান চর্চার ধারা শক্তিশালী হয়ে উঠেছিল। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জগদীশচন্দ্রের মতে এটির মুখ্য উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার, বিজ্ঞানের আবিষ্কারের সুফল সকলের মধ্যে ভাগ করে দেওয়া, বিজ্ঞানের প্রগতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রভৃতি মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠান জনকল্যাণের জন্য তেমন কোনো সুফল দিতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিজ্ঞান চর্চায় নিয়োজিত আছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রাখছি। নেক্সট দিন বাকি অংশটা তোমাদের করিয়ে দেবো। আপাতত তোমরা এগুলোই করো স্টুডেন্টস। ভালো থেকো।